আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড আর 18তম লোকসভা নির্বাচনের নানান চিত্র আমরা তুলে ধরছি আপনাদের সামনে। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, রাজ্যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে বলে দাবি করছে শাসক শিবির। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন মন্ত্রীরা, কংগ্রেস এবং বিজেপির নেতৃত্বরা বলছেন উৎসবের মেজাজে ভোট হচ্ছে। অথচদিকে উল্টো দিকে কংগ্রেস এবং সিপিআইএম নেতৃত্বরা কিন্তু বলছেন যে ভোটে প্রহসন হচ্ছে, রিগিং হচ্ছে। তো কে কি বলছেন আমরা অবশ্যই শুনে নেব, কিন্তু তার ফাঁকে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী প্যালেস কম্পাউন্ড সেটেলমেন্ট অফিসে ওনার ভোট প্রদান করেছেন এবং ভোট প্রদান করার পর উনি কি বক্তব্য রেখেছেন চলুন একবার শুনে নিই। ভারতবর্ষের মতো পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্রের পীঠস্থান, তাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার যে অধিকার আমাদেরকে সংবিধান দিয়েছে, সেটা একটা অভূতপূর্ব অনুভূতি। এবং সেই অধিকার মানুষের কাছেই আছে, আমাদের গণদেবতারা যারা, যে সরকার গঠনের জন্য আমরা আমাদের সেই অধিকারকে প্রয়োগ করি, আবার কোথাও কোথাও সরকারকে গণতান্ত্রিক পদ্ধতিতে নামানোর জন্য সেই অধিকার প্রয়োগ করা হয়। তো আজকে লোকসভা নির্বাচনের প্রথম ধাপ 24-এ শুরু হয়েছে সারা দেশে, এবং আমাদের রাজ্যেও একটি আসনে, পশ্চিম আসনে, ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেব এবং ইন্ডিয়া জোটের প্রার্থী রয়েছেন বিরুদ্ধে। তো আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে মোদিজি সরকারে আসার পর 2014 সালের পর থেকে দেশ যেভাবে এগিয়েছে, দেশের সার্বভৌমত্ব, দেশের অখণ্ডতা, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা, দেশের উন্নয়ন প্রতিটা ক্ষেত্রে, এবং কোভিডের সময় উনি যেভাবে আমাদের ভারতবাসীকে শুধু নয়, ভারতের বাইরের বিভিন্ন দেশকে রক্ষা করেছেন কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড টিকা প্রদানের মাধ্যমে, সেটা ভারতবাসীর মনে মোদিজি সম্পর্কে যে বিশ্বাস, যে শ্রদ্ধা এবং যে একটা বিশেষ অনুভূতি, সেটা আরো অনেক বৃদ্ধি পেয়েছে। এবং তার জন্যই আমরা দেখতে পেয়েছি যে মোদিজি স্লোগান তুলেছেন যে এইবার 400 পার, ফিরছে একবার মোদি সরকার। এবং সেটাকে কাশ্মীর থেকে কন্যাকুমারী, কন্যাকুমারী থেকে মিজোরাম, ত্রিপুরা, প্রত্যেকটা অংশের মানুষ গ্রহণ করেছে। এবং এবারকার নির্বাচনে দেখতে গেলে একতরফা নির্বাচনই হচ্ছে সারা দেশে, বিরোধীদের কোনো অস্তিত্ব নেই। আর ইন্ডিয়া জোট সেটা গঠন হওয়ার আগেই সেটা তাসের ঘরের মতো ভেঙে গেছে। আমাদের রাজ্যে দুটো আসন, পূর্ব এবং পশ্চিম। আজকে পশ্চিম আসনে আমরা ভোট প্রদান করছি এবং আমাদের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব। এবং একটা ঐতিহাসিক ভোটে, বিপুল ভোটে, অতীতের সমস্ত রেকর্ডকে ম্লান করে দিয়ে নতুন রেকর্ড তৈরি হবে এবং বিপ্লব বাবু একটা বিশাল মার্জিন নিয়ে ইতিহাস তৈরি করে এই পশ্চিম আসন থেকে জয়ী হবেন। কারণ কংগ্রেস এবং সিপিআইএম এক মঞ্চে যে চলে আসাটা, আমরা বিগত দিনেও বলেছিলাম 23-এর নির্বাচনে, বিধানসভার সময়, যে নির্বাচনে যে জোট হয়েছে এটা অশুভ জোট। এই জোটের কোনো এজেন্ডা নেই। এই জোটের কাজ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে রাজ্যের যে স্থিতিশীলতা, যে স্থিতিশীল সরকার, সেটাকে নষ্ট করা, শান্তি সম্প্রীতিকে বিনষ্ট করা এবং এই রাজ্যের। আপনারা শুনছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী কি বক্তব্য রেখেছেন ওনার ভোট প্রদান করার পর। প্যালেস কম্পাউন্ডের সেটেলমেন্ট অফিসে উনি ওনার ভোট প্রদান করেন। আর আপনাদের জানি রাখি, এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন রাজ্যের আরো দুজন বিশিষ্ট ব্যক্তিত্ব। জুড়ে গেছেন বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য এবং কংগ্রেস মুখপাত্র পার্থ আচার্য। আপনাদের দুজনকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। আমরা জানবো আপনাদের কাছ থেকে, আপনারা শুনলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী কি বলেছেন এবং পাশাপাশি অন্যান্য রাজনৈতিক নেতৃত্বরাও কি বলছিলেন। এতক্ষণ আপনারা হয়তো নিশ্চয়ই রেখেছেন, খবর রেখেছেন বা নিউজ ভ্যানগার্ডও দেখেছেন। কিন্তু তার আগে দর্শক বন্ধুরা, আপনাদের একটু জানিয়ে দিই, জাতীয় স্তরের একটু চিত্রটা আপনাদের সামনে তুলে ধরি যে আজ 102টি লোকসভা কেন্দ্রের জন্য ভোট কিন্তু হচ্ছে গোটা ভারতবর্ষে। তো সেই 102টি আসনের মধ্যে কারা কারা রয়েছে, কোন কোন আসনগুলো রয়েছে, এক নজরে চলুন আমরা একটু দেখে নিই। অরুণাচল প্রদেশের দুটো আসনের মধ্যে দুটো আসনেই কিন্তু আজ ভোট হচ্ছে। আসামের 14টি আসনের মধ্যে 5টি আসনে আজ ভোট হচ্ছে। বিহারের 40টি আসনের মধ্যে আজ ভোট হচ্ছে 4টি আসনে। ছত্তিশগড়ের 11টি আসনের মধ্যে 1টি আসনে আজ ভোট হচ্ছে। মধ্যপ্রদেশের 29টি, মোট 29টি আসনের মধ্যে 6টি আসনে আজ ভোট হচ্ছে। মহারাষ্ট্রের 48টি আসনের মধ্যে 5টি আসনে আজ ভোট হচ্ছে। মণিপুরের দুটো আসনের মধ্যে দুটো আসনেই আজ ভোট হচ্ছে। মেঘালয়ের দুটোর মধ্যে দুটো, মিজোরামের একটির মধ্যে একটি এবং নাগাল্যান্ডের একটি আসনের জন্য আজ ভোট হচ্ছে। রাজস্থানের 25টি আসনের মধ্যে 12টি আসনে আজ ভোট হচ্ছে। সিকিমের একটি আসনের মধ্যে একটিতেই আজ ভোট হচ্ছে। তামিলনাড়ুর 39টি আসনের মধ্যে 39টি আসনেই কিন্তু আজ ভোট হচ্ছে।
ত্রিপুরার 2টো আসনের মধ্যে 1টি আসনে আজ ভোট হচ্ছে। উত্তরপ্রদেশের 80টি আসনের মধ্যে 8টি আসনে আজ ভোট হচ্ছে। উত্তরাখণ্ডের 5টি আসনের মধ্যে 5টিতেই আজ ভোট হচ্ছে এবং পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে 3টি আসনে ভোট হচ্ছে আজ। তাছাড়া আন্দামান নিকোবর 1টি আসনের মধ্যে 1টি আসনে ভোট হচ্ছে। জম্মু কাশ্মীরের 5টির মধ্যে 1টি, লক্ষদ্বীপের 1টি আসনের মধ্যে 1টি আসনেই ভোট হচ্ছে এবং পুডুচেরির 1টি আসনের মধ্যে 1টি আসনেই মোট 102টি আসনে ভোট হচ্ছে। পাশাপাশি রাজ্যে একটি উপনির্বাচন কেন্দ্রেও কিন্তু ভোট হচ্ছে। ভোট কেন দেওয়া হয় তা ব্যাখ্যা করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী শুরুতেই ওনার বক্তব্যে। একতরফা ভোট হচ্ছে, বিরোধীদের কোনো অস্তিত্ব নেই উনি বললেন এবং রেকর্ড ভোটে জয়ী হবেন পশ্চিম ত্রিপুরার প্রার্থী এবং বিরোধী জোটকে অশুভ জোট বললেন। জয়ন্তবাবু কি মনে করেন? না, প্রথম কথা হচ্ছে যে ভোট হচ্ছে গণতন্ত্রের মহোৎসব। তো ভোট সবাইকেই দেওয়া উচিত, মানে সবারই ভোট দেওয়া উচিত। এবং সুশান্ত চৌধুরী ঠিকই বলেছেন যে দুটো কারণেই ভোট দেওয়া হয়, একটা হচ্ছে সরকার গঠন করার জন্য এবং সরকার ফেলার জন্য। অর্থাৎ বিরোধীরাও থাকেন এবং শাসক দলীয়রাও থাকেন। তো একটা হচ্ছে আমি নির্বাচনী কেন্দ্র 2-1টাতে গিয়েছিলাম সকালের দিকে, তো ভোটের যে খুব একটা ক্রেজ আছে সেটা আমার মনে হয়নি। সেই উৎসবের মেজাজে ভোট যেটা বলা হয় সেটা আমার কাছে মনে হয়নি। খুবই ঢিমে তালে ভোট হচ্ছে। আমি তো মানে আমি ভাবছিলাম যে টাইম কিভাবে ম্যানেজ করব। আচ্ছা, এর জন্য আমি 9টা নাগাদ গিয়েছিলাম। তো ভাবলাম যে মানে সেখানে তাড়াতাড়ি ভোট দিয়ে যদি তোমাদের এখানে চলে আসতে পারি। আচ্ছা। তো তারপর আমি তো বাড়িতে গিয়ে মানে সঙ্গে সঙ্গে গেলাম, সঙ্গে সঙ্গে ভোট দিলাম। তো আসার পথে আরো কয়েকটা বুথেও আমি দেখলাম একই চিত্র। অন্তত শহরের দিকে সেটাই আছে। সেখানে কোনো রিগিং বা কিছু হচ্ছে বলে মনে হলো না শহরগুলোতে। এমনিতে হোয়াটসঅ্যাপ মেসেজ বা কিছুতে আমরা দেখছি যে কোথাও কোথাও পোলিং এজেন্ট নাকি উঠিয়ে দেওয়া হয়েছে ইত্যাদি, বা রিগিং এর কিছু কিছু খবর আসছে টুকটাক। এইরকম আমরা পাচ্ছি। আর তো আর কি বলা যায়, এই তো এই মুহূর্তে একটা সার্বিক চিত্র তাহলে এইটাই আপনি দেখলেন। অবশ্যই আমি আসবো আপনার কাছে আরেকবার। পার্থবাবু, আপনাদের তরফ থেকে বারবার অভিযোগ করা হচ্ছে যে রিগিং হচ্ছে, প্রহসন হচ্ছে এবং পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না, বসতে দেওয়া হচ্ছে না, বের করে দেওয়া হচ্ছে। অভিযোগগুলো কোথা থেকে আসছে এবং আপনারা কি করছেন? বলা হচ্ছে যে নির্বাচন কমিশনের নজরেও নিয়ে গেছেন আপনারা। সকাল থেকেই মোটামুটি ছাপ্পা ভোট শুরু হয়ে গেছে। আচ্ছা। এবং তার বিভিন্ন ছবি, বিভিন্ন মেসেজ আসছে। ইলেকশন কমিশনকেও জানানো হচ্ছে। আমাদের ক্যান্ডিডেট পশ্চিম ত্রিপুরা এবং আমাদের দলের প্রেসিডেন্ট আশিস কুমার সাহা, উনিও আপনারা নিশ্চয়ই দেখেছেন, ইন্টারভিউতে বলেছেন কয়েকটা চ্যানেলের সঙ্গে যে পোলিং এজেন্টদের তুলে দেওয়া হচ্ছে। গতকাল বিকাল থেকেই যারা হবে, যেহেতু ছোট রাজ্য, একজনকে একজন চেনে, তাদের বাড়ি যাওয়া হচ্ছে ওরা যাতে না যায়। আজকে সকালবেলা দেখা গেছে যে অনেকটি জায়গাতেই পোলিং এজেন্ট যায়নি, আবার যারা গেছে তাদেরকে তুলে দেওয়া হচ্ছে। আচ্ছা। তো সব মিলিয়ে মানে ওই আর কি ছাপ্পা ভোটের উৎসব যেটাকে বলে, সেই ছাপ্পা ভোটের উৎসব হচ্ছে। আমি দেখছিলাম এক্ষুনি আমাদের মন্ত্রী মশাই সুশান্তবাবু বলছিলেন, কথায় কথায় ওনার মুখ ফসকে হয়তো বেরিয়ে গেছে একতরফা ভোট হচ্ছে। সত্যি একতরফাই ভোট হচ্ছে। আগরতলা শহরটা কিছুটা বাদ দিলে। আমি আগরতলা শহরে আমাদের পাশে যে আমাদের শ্রদ্ধেয় সাংবাদিক উনি বসে আছেন, উনিও বলেছেন আগরতলা শহরে মোটামুটি ভালোই হচ্ছে। আমিও ভোটটা দিয়েছি, এখনো অবধি ভালোই। তবে আগরতলা শহর বলতে শহর একদম সেন্টারটা আর কি, গায়ে বায়ে যেটা আছে শহরটার মধ্যেই, সেখানেও একই চিত্র। আর এভাবেই যদি ভোট চলে তাহলে ভোট নামে প্রহসনটা যেটা ওই বিজেপি শুরু করেছিল মোটামুটি 2019 সাল থেকে, সেটাই আবার হচ্ছে। তো এটা কি বলবো,
গণতন্ত্রের হত্যা করা হয়, তাও ঢাকঢোল পিটিয়ে, এর চেয়ে লজ্জার আর কিছু নেই। ওকে, একদম সরাসরি অভিযোগ পার্থবাবু আপনি করলেন যে এই মুহূর্তে একদম ছাপ্পা ভোট চলছে বলে কংগ্রেস মুখপাত্র অভিযোগ করছেন। গোটা রাজ্যেরই বিভিন্ন জায়গায় পশ্চিম ত্রিপুরা আসনে এবং উপনির্বাচন যে ভোট হচ্ছে এবং প্রহসনে পরিণত হয়েছে ভোট, উনি দাবি করেছেন। এখন দেখা যাক ইলেকশন কমিশনের নজরে ওনারা এনেছেন সেটা কি ধরনের পদক্ষেপ হয়, কি কি প্রমাণ উঠে আসে হাতে। অবশ্যই আমাদের প্রতিনিধি শতাব্দী রয়েছে, আমরা শতাব্দীর সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে দর্শক বন্ধুরা আপনাদের এক নজরে একটু বলে দিই যে এই মুহূর্তে গোটা দেশে যে বিভিন্ন রাজ্যে আজকের যে প্রথম দফায় যে ভোট হচ্ছে সেখানে সকাল 11টা অবধি তামিলনাড়ুতে সকাল 11টা অবধি ভোট পড়েছে 23.7%, রাজস্থানে ভোট পড়েছে 22.5%, উত্তরপ্রদেশে ভোট পড়েছে 25.2% এবং মধ্যপ্রদেশে ভোট পড়েছে 30.5%। পাশাপাশি আমাদের রাজ্যে ত্রিপুরায় যে পশ্চিম ত্রিপুরা আসনে ভোট চলছে, ভোট গ্রহণ চলছে, সেখানে ভোট পড়েছে 34.6%। বরাবরই আমরা দেখি ত্রিপুরা রাজ্যে ভোটের হার সবসময় বেশি থাকে, এবারও কিন্তু সেটাই লক্ষ্য করা গেল। সকাল 11টা অবধি ত্রিপুরাতে বেশি। আমাদের প্রতিনিধি খয়ারপুর থেকে, শতাব্দী খয়ারপুর থেকে, গ্রাউন্ড জিরো থেকে কি দেখাচ্ছে, আমাদের কি খবর তুলে ধরছে, চলুন আমরা একটু দেখেন। নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী। কিন্তু এই ক্ষেত্রে আজ দেশের সর্ববৃহৎ উৎসব, গণতন্ত্রের উৎসব, কেননা অষ্টাদশ লোকসভা নির্বাচন। আর এই লোকসভা নির্বাচন মানেই যে বলা যায় যে গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব, তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তবে এই মুহূর্তে আজকে লোকসভা নির্বাচনের প্রথম পর্ব দেশ জুড়ে 7 দফার ভোট অনুষ্ঠিত হতে চলেছে এবং পাশাপাশি বলা যায় যে আগামী 4 জুন তার ফলাফল ঘোষণা করা হবে। তবে আজকে যেহেতু প্রথম দফার ভোট এবং প্রথম দফার ভোটকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই উৎসবের মেজাজে প্রত্যেক ভোটাররা অংশ নিচ্ছেন এই ভোট গ্রহণে। তবে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি 5 খয়ারপুরে এবং 5 খয়ারপুরের আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে ভোটাররা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এবং সেই জায়গায় বলা যায় যে 5 খয়ারপুরে তহসিল কাছারি ভোট গ্রহণ পর্ব চলছে এবং এই মুহূর্তে প্রত্যেক ভোটাররা লাইন ধরে দাঁড়িয়ে আছে। সকাল থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে, সকাল ঠিক 7টা থেকে শুরু হয়েছে। তবে দেশ জুড়ে যেহেতু লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বলা যায় জাতীয় নির্বাচন কমিশন একেবারেই বলে দিয়েছে যেন শান্তির ভোট হয়, সুশৃঙ্খলভাবে যেন ভোট হয়, সেই বিষয়টাকে মাথায় রাখা হয়েছে এবং রাজ্যের ক্ষেত্রেও ঠিক তাই। রাজ্যের ক্ষেত্রে কোনোখানে ব্যতিক্রম নয়, কেননা ইতিমধ্যে আমরা 5 খয়ারপুর স্থিত যে 26 নম্বর বুথ রয়েছে সেই 26 নম্বর বুথে আমরা দাঁড়িয়ে আছি এবং সরাসরি আপনাদের উদ্দেশ্যে সেই ছবিটা দেখানোর চেষ্টা করছে। এবং সকাল থেকে কিন্তু ভোটাররা রয়েছেন, ভোট দিচ্ছেন এবং একই পাশে বলা যায় যে এই ভোট বুথকে কেন্দ্র করে কিন্তু এই 26 নম্বর বুথে কিন্তু একেবারে নিরাপত্তা বাহিনীরা রয়েছে, পাশাপাশি প্রিসাইডিং অফিসাররা রয়েছেন, যারা নির্বাচনের কাজে দায়িত্বে রয়েছেন তারা কিন্তু একেবারে রয়েছেন এবং সকাল থেকে একই চিত্র লক্ষ্য করা গেছে রাজ্যের ক্ষেত্রে এবং এখানেও কিন্তু ব্যতিক্রম নয়। কার্যত সুশৃঙ্খলভাবে কিন্তু ভোট পর্ব অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু রয়েছে ইতিমধ্যে নিরাপত্তার দায়িত্বে এবং একই সাথে বলা যায় যে ভোটাররা কিন্তু একদিকে রয়েছে মহিলা ভোটার এবং অন্যদিকে রয়েছে পুরুষ ভোটার এবং ভোট গ্রহণ পর্ব চলছে। যদিও এক্ষেত্রে আমরা সরাসরি সেই চিত্রটা দেখানোর চেষ্টা করছি এবং নিরাপত্তা বাহিনীরা কিন্তু দায়িত্বে রয়েছেন এবং তাদের দায়িত্ব তারা পালন করছেন। সরাসরি সেই চিত্রটা আপনাদের দেখাচ্ছি। শান্তি শৃঙ্খলাভাবে আপনারা যারা ভোট দিতে এসেছেন তারা ভোট গ্রহণ পর্বে অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং একই সাথে দেখানোর চেষ্টা করছে যারা লাইন দিয়ে ভোটাররা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করবে এবং এক্ষেত্রে কিন্তু বলা যায় সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ পর্ব চলছে। কথা বলবো আপনার সাথে। কেমন লাগছে আজকের রিপোর্ট? ভালো ভালো। কখন এসেছেন? এখনই এসেছি। এরিয়া তো অনেকবারই আপনি ভোট দিয়েছেন, তো অন্যান্য বছরের ভোটকে কেন্দ্র করে এবারের ভোট কতটা আলাদা মনে হচ্ছে? ভালো ভালো। এখন এবার আপনারা শুনলেন যারা ভোটাররা রয়েছে তারা কিন্তু একেবারেই তুলে ধরেছেন এবং সেক্ষেত্রে আমরা আবারও কথা বলার চেষ্টা করব যারা ভোটাররা রয়েছেন তাদের সাথে। আপনাদের সাথে একটু কথা বলবো। কখন এসেছেন আপনারা? কখন এসেছেন? একটু এখন এসেছি। কেমন লাগছে এবারের ভোট? ভালো। কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা নজরে পড়েছে আপনাদের? না না।
একদমই দেখতেই পাচ্ছেন আপনারা যে আমরা সরাসরি সেই চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি, যেখানে দেশের গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব, এবং এই সর্ববৃহৎ উৎসবকে কেন্দ্র করে কিন্তু একেবারেই বলা যায় যে শান্তি শৃঙ্খলাভাবেই ভোট পর্ব অনুষ্ঠিত হয়েছে। সকাল ঠিক 7টা থেকে শুরু হয়েছে, যা কিনা চলবে বিকেল 5টা পর্যন্ত। আমার ঠিক পেছনে রয়েছে ভোটাররা, লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। একদিকে রয়েছে মহিলা ভোটার এবং অন্যদিকে রয়েছে পুরুষ ভোটাররা। তবে এই ক্ষেত্রে বলা যায় খয়েরপুর তহসিলি কাছারিতেই কিন্তু এই ভোট গ্রহণ পর্ব চলছে, যা কিনা 26 নম্বর বুথের শুরু হয়েছে। তবে আমরা এই ক্ষেত্রে যারা নির্বাচনের দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। স্যার, কখন থেকে ভোট পর্ব শুরু হয়েছে? সকাল 7টা থেকে 5টা অবধি চলবে। 5টা পর্যন্ত চলবে। এখনো পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে বলে মনে হয়? এখন পর্যন্ত 22%। এই 26 নম্বর বুথে কতজন ভোটার রয়েছে? ভোটার হয়েছে 1100 ভোটার। 1100। পুরুষ এবং মহিলা ভোটারের সংখ্যা? পুরুষ হয়েছে 525 আর মহিলা 575। কি মনে হচ্ছে এবারে এই ভোটটা কতটা শান্তি শৃঙ্খলাভাবে হবে? শান্তি শৃঙ্খলা আছে, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। কথা বলেছিলাম যারা নির্বাচনের কাজে যারা দায়িত্বে রয়েছেন। তবে এর ক্ষেত্রে বলা যায় যে একেবারে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, এবং যেহেতু ভোটার সংখ্যাটা নেহাত কম নয় এই 26 নম্বর বুথে, এবং তাকে কেন্দ্র করে কিন্তু একদিকে বলা যায় সিটিতে যারা 80+ সিটিজেনরা রয়েছেন তাদের জন্য কিন্তু এখানে বসার জায়গা করা হয়েছে। এবং কেননা এই দাবদাহ রৌদ্রের মধ্যে কিন্তু দাঁড়িয়ে ভোটাররা যেন কোনোভাবে অস্বস্তিতে না পড়েন, যারা সিটিজেনরা রয়েছে, যারা 80 ঊর্ধ্ব রয়েছে, তারা যেন কোনোভাবে অস্বস্তিতে না পড়েন, সেই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু এখানে তাদের জন্য বসার জায়গা করা হয়েছে, এবং বলা যায় যে একেবারে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ পর্ব চলছে। আপনারা শুনলেন খয়েরপুর থেকে গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধি শতাব্দী কি রিপোর্ট দিলেন, এবং এক অবাধ ভোট হচ্ছে, উৎসবের মেজাজে ভোট হচ্ছে, শান্তিপূর্ণ ভোট হচ্ছে, যেই কথা শাসক শিবির দাবি করছে, তেমনই এই মুহূর্তে একটা চিত্র কিন্তু খয়েরপুর থেকে আমাদের প্রতিনিধি শতাব্দী দেখাচ্ছে। কিন্তু অন্যান্য জায়গায় কি চিত্র সেটাও কিন্তু আমরা বরাবর আপনাদের সামনে তুলে ধরছি। রাজ্যের পাশাপাশি আমরা কিন্তু ভিন্ন রাজ্যের খবরও আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গে আপনারা সকাল থেকে দেখেছেন পশ্চিমবঙ্গে কোচবিহারে ভীষণভাবে সন্ত্রাসের খবর উঠে এসেছিল। পশ্চিমবঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে কিন্তু বিজেপি এবং তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ভীষণভাবে খবর উঠে এসছে। কিন্তু তার মধ্যে পশ্চিমবঙ্গে সকাল 11টা অবধি ভোট পড়েছে 33.56%। পশ্চিমবঙ্গে সকাল 11টা অবধি ভোট পড়েছে 33.56%, যার মধ্যে আমরা যদি যে তিনটি জায়গায়, যে তিনটি আসনে খুব ব্যাপকভাবে সংঘর্ষের খবর উঠে এসছে, তার মধ্যে কুচবিহারে 33.63% ভোট পড়েছে, আলিপুরদুয়ারে 35.20% ভোট পড়েছে, এবং জলপাইগুড়িতে 31.94% ভোট পড়েছে। তবে তৃণমূল এবং বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুধু পশ্চিমবঙ্গেই সীমাবদ্ধ নয়, মণিপুর থেকে খবর আসছে। ইনার মণিপুর আসনে থামাং পোকপি পোলিং স্টেশনে কিন্তু টিএমসি এবং বিজেপির সমর্থকদের মধ্যে কিন্তু সংঘর্ষের খবর আসে। ছত্তিশগড় থেকে বম ব্লাস্টের খবর আসছে, বিভিন্ন হিংসার ঘটনার খবর আসছে। আমরা সেসব বিস্তারিত আপনাদের জানাবো কিছুক্ষণ পরে। কিন্তু আমাদের সঙ্গে আমাদের আজকে দুজন অতিথি রয়েছেন। জয়ন্তবাবু, এই যে ত্রিপুরা রাজ্যে ভোটের যে চিত্রটা আপনি বলছিলেন যে খুব একটা উৎসব লক্ষ্য করা না গেলেও আগরতলা শহরে মোটামুটি শান্তিপূর্ণ পরিবেশ, এবং সেটা অনেকেই বলছিলেন যে শহর একদম ফাঁকা, রাজপথ একদম ফাঁকা, পোলিং স্টেশনগুলোতে কিছু মানুষের ভিড় রয়েছে। ত্রিপুরা রাজ্যে ভোটের ইতিহাসে, লোকসভার ইতিহাসে অন্যান্য ভোটের সঙ্গে এবারের ভোটে কি কোনো পার্থক্য আপনি দেখতে পাচ্ছেন? ভোটদান, বিশেষ করে ভোটদানকে নিয়ে পার্থক্য বলতে একটু স্তীমিত মনে হচ্ছে এবার। হ্যাঁ, কারণ ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ ভোটই আমি দেখেছি। আরেকটা হচ্ছে যে রিগিং, এই যে অভিযোগ আসে না, সেটা কি হয়, মানে বিরোধীরা সবসময় একটা রিগিং এর অভিযোগ করে। আচ্ছা, হ্যাঁ, যে আবার শাসক দলের তারা সবসময় বলে উৎসবের মেজাজ, হ্যাঁ, তারপর শান্তিপূর্ণ ভোট, এটা সিপিএমও আগে বলতো। আচ্ছা, আবার সিপিএম বলতো যে ত্রিপুরা রাজ্যে মানে ভোট সন্ত্রাস বা রিগিং এর জন্ম দিয়েছে সন্তোষ মোহন দেব, কংগ্রেসের এমপি ছিলেন, বা পরবর্তীকালে উনি মন্ত্রী হয়েছিলেন। তো আবার কংগ্রেসের তারা বলতো যে সিপিএম একটা সায়েন্টিফিক রিগিং করতে। হ্যাঁ, এগুলো ভোটের ইতিহাসের মধ্যে আছে। তো
আবার খুব এখন গুরুত্বপূর্ণ শব্দ এগুলো নির্বাচনের সঙ্গে যুক্ত। হ্যাঁ, আবার 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 যে বিজেপি, হ্যাঁ, তো বিজেপি যে 2018 সালে যখন ক্ষমতায় এলো, তখন কিন্তু কেউ মানে রিগিং এর কথা বলেনি। হ্যাঁ, কোন রকম রিগিং হয়েছে সেটা বলেনি। অর্থাৎ তখন তারা শান্তিপূর্ণভাবে মানে সঠিক ভোটে নির্বাচিত হয়েছে। কিন্তু এর পরের বছর থেকে যে সমস্ত ভোটগুলো হয়েছে, পঞ্চায়েত ভোট বা নগর নিগমের ভোট, হ্যাঁ, সবগুলোতে কিন্তু অভিযোগ এসছে। লোকসভা ভোট, হ্যাঁ, লোকসভা ইত্যাদি, এবং অনেক রিগিং এর মানে চিত্র সাংবাদিক হিসেবেও আমরা লক্ষ্য করেছি। এইরকম কাজেই এই যে কথাগুলো হচ্ছে মানে এগুলো একটা সাজানো, মানে সাজানো বলছি না, মানে এগুলো সেট করা থাকে আর কি। হ্যাঁ, যে আমি যখন অপোজিশনে থাকবো আমি এই কথাগুলোই বলবো বেশি করে, আবার আমি যখন শাসক দলে থাকবো আমি ওই কথাগুলো বলবো। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। ঠিক। পার্থবাবু, যেই চিত্র আমরা পশ্চিমবঙ্গ থেকে দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সমর্থকদের মধ্যে সকাল থেকে কিন্তু খণ্ডযুদ্ধ লেগে রয়েছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার এসব জায়গায়, এবং ছত্তিশগড় থেকে এই মুহূর্তে সংঘর্ষের খবর উঠে আসছে, মণিপুর থেকেও উঠে আসছে। সেই তুলনায় ত্রিপুরা রাজ্যে এই মুহূর্তে ভোট এখন অব্দি শান্তিপূর্ণ। ত্রিপুরা রাজ্যে শ্মশানের শান্তি বিরাজ করছে আজকে। আমাদের কাছে যা যা আছে ভিডিও ফুটেজ, এখন আমি এখানে দেখাতে পারবো না, আচ্ছা আচ্ছা আমার মোবাইলেই আছে, আচ্ছা ওইগুলি যা যা মেসেজ আছে এগুলি হয়ে যাবে, ভাইরাল হয়ে যাবে। তো জয়ন্তবাবু খুব ভালো কথা বলেছিলেন। দেখুন, আমরা এখানে বসে রিগিং রিগিং বলবো, খুব একটা লাভ হবে না। আচ্ছা, কারণ এত সায়েন্টিফিক ওয়েতে রিগিং হয়, যেমন ধরুন ভেতরে পোলিং এজেন্ট নেই বিরোধীতে। আচ্ছা, আমার কাছে এক্ষুনি মোবাইলে অনেক ভিডিও আছে সকাল থেকে, যারা ভোট দিচ্ছে শাসক দলের, তারা ভোট দিচ্ছে, ভিডিও রেকর্ডিংও করছে, আমি ভোট দিচ্ছি। আচ্ছা, ওকে ভোট, এবং সে আবার এরকম রেকর্ডিং আছে এখানে, ভোট দিয়ে জয় শ্রীরাম বলছে। প্রশ্ন হলো, মোবাইলটা দিয়ে ক্যামেরা করে কিভাবে ভোট দেয়? বুঝতে পারছেন? মানে বিরোধীহীন হলে যে অবস্থাটা হয়, বিরোধী কোথায়? তাহলে ত্রিপুরা রাজ্যে বিরোধী নেই, এ কথাটা কি মানতে হবে? ত্রিপুরা রাজ্যে 39% ভোট শাসক দলের পক্ষে, বাকি তো সবই বিরোধী। ইনফ্যাক্ট ত্রিপুরা রাজ্যে একটা সংখ্যালঘু দল শাসন চালাচ্ছে। আর যিনি জয়ন্তবাবু বলছিলেন 2018-তে তো রিগিং এর অভিযোগ তোলেনি, আমি তো তাই বললাম, তোলার স্কোপ নেই। অপোজিশন নিশ্চয়ই তোলার স্কোপ পেলেই তুলবে, স্কোপ ছিল না তুলে। 2023-এ যে নির্বাচনটা হয়েছে সেখানেও তো রিগিং এর, বিজেপি তো জিতেছে, সেখানে বিজেপির বিরুদ্ধে রিগিং এর তো তেমন কোনো অভিযোগ আসেনি। এসেছে নিশ্চয়ই কিছু কিছু শাসক দল যে অ্যাডভান্টেজটা নেয়, হ্যাঁ, আমাদের ভারতবর্ষের রাজনীতিটাই এরকম হয়ে গেছে, কিছুটা নিয়েছে, কিন্তু রিগিং এর তেমন অভিযোগ আসেনি। আর এসেছে মাথা ভোটটা কেটে দিয়েছে, এরকম একটা অভিযোগ। ভোট ভাগাভাগির কারণে না, ভোট ভাগাভাগিটা কি, এটা কি পার্থবাবু, এটা কি বেসিক্যালি কোনো অভিযোগ হয় গণতান্ত্রিক পদ্ধতিতে? যখন হয় না, অফিসিয়াল অভিযোগ হয় না, অফিসিয়াল অভিযোগ কি হয়? রাজনীতি তো রাজনীতি, ঠিক আছে না? রাজনীতি তো এখানে তো কেউ ধর্ম এখন এবার যেরকম রাজনীতি, বিজেপি এবং ইন্ডিয়া মঞ্চের প্রার্থী ছাড়াও, এনডিএ এবং ইন্ডিয়া মঞ্চের প্রার্থী ছাড়াও আরো অনেক প্রার্থী রয়েছেন লড়াই ময়দানে। এখন কেউ যদি বেশি ভোট পেয়ে যান, সেখানে এটাকে ফ্যাক্টর হয়ে যায়, তাহলে এখানে কি বলা যায় যে ভোট ভাগাভাগি হয়ে গেছে? কেউ যদি বেশি ভোট পেয়ে যান এটা একটা ব্যাপার, আর কেউ যদি বেশি ভোট নিয়ে নেন সেটা আরেকটা ব্যাপার। শব্দের তফাৎ আছে। শুনুন, এগুলি আপনারা আমার চেয়ে আরো ভালো জানবেন, বুঝবেন, আপনার সাংবাদিকতার জগতে আছেন। হ্যাঁ, মাথার প্রসঙ্গ যাতে আসলো, একটা 26 তারিখ আর একটা ইলেকশন আছে আমাদের রাজ্যে, আমি একটু বলি। মাথার ব্যাপারটা সবাই সহজ সরল ভাবেই নিয়েছিল, কিন্তু ব্যাপারটা যে সহজ সরল না, পরে প্রমাণিত হয়ে গেছে। উনি জয়েন করে ফেলেছেন ওখানে। তো না, আমি একটু বলি, যেহেতু এসেছে পয়েন্টটা, মানে যেটা একটা ট্র্যাজেডি আর কি, পলিটিক্যাল কথা বলছি না আমি, একটা ট্র্যাজেডি, মানুষের সঙ্গে যে কিরকম ধোঁকা, বন্ধু চিনতে কি ভুল করেছিলেন? হ্যাঁ,
বন্ধু চিনতে ভুল করেছিলাম না, আমরা আসবো পার্থবাবু, আপনার যে বিষয়টার কথা বলছেন আমি সেখানটাই আপনার কাছে আসবো। তীব্রামথা নিয়ে আপনি কিছু বলতে চাইছিলেন? না, জয়ন্তবাবু বললেন বন্ধু চিনতে ভুল করেছিলেন, কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে আসবো। কিন্তু তার আগে চলুন আমরা যে কথাটা আপনি আগে বলছিলেন যে ভোটের প্রহসন হচ্ছে এবং ব্যাপক রিগিং হচ্ছে, ছাপ্পা ভোট আপনি বললেন, এবং এই ধরনের অভিযোগগুলো আপনারা সরাসরি তুললেন। এবং ইন্ডিয়া মঞ্চের সিপিআইএম প্রার্থী, রামনগর কেন্দ্রের উপনির্বাচনে যিনি আপনাদের প্রার্থী, ইন্ডিয়া মঞ্চের প্রার্থী রতন দাস, উনি সরাসরি অভিযোগ করেছিলেন যে রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রহসন হচ্ছে, রেগিং হচ্ছে, ভোটারদের আটকানো হচ্ছে, পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, এই ধরনের অভিযোগগুলো করেছিলেন। এবং তার পাশাপাশি এই অভিযোগের পাল্টা অভিযোগ বিজেপি প্রার্থী কি করেছেন, চলুন আমরা অভিযোগ এবং পাল্টা অভিযোগটা শুনে নিই। কালীঘাট থেকে ধরে রঞ্জিতনগর পর্যন্ত, কালীগাবর পর্যন্ত, সানমুরা পর্যন্ত আমাদের কোনো এজেন্টই টিকতে পারেনি। মেরে পিটিয়ে, হুমকি দিয়ে, বাড়িঘর জ্বালিয়ে দিয়ে বলে হটিয়ে দেওয়া হয়েছে। একটি মাত্র বুথে আমাদের এজেন্ট আছে, বাকি সমস্ত বুথ থেকে এজেন্টদের পথেই আটকে দিয়েছে এবং ভোটারদেরও পথে আটকানো হচ্ছে, ট্রেনে লাইন থেকে বের করে দেওয়া হচ্ছে। আমি হাতে নাতে একজনকে ধরেছি রঞ্জিতনগরে, 80 বছরের বৃদ্ধ, ওনাকে টেনে বের করে দেওয়া হচ্ছে ভোট থেকে। হ্যাঁ, তখন অদূরেই দেখলাম প্রার্থীও বসে আছে, ওদের বিজেপির প্রার্থী। এই হচ্ছে রিয়েলিটি ওখানে। মানুষ কি ভোট দিতে পারছে? তো এইরকম চিত্র থাকলে মানুষ মানে ভোট দেবে, শান্তিপূর্ণ অবস্থা থাকলে তো দেবে মানুষ ভোট। যারা পারছেন দিচ্ছেন। কমিশনের নজরে নিয়েছি, কমিশন আর সকালেও আমি আরোকে বলেছি, আরো বলেছেন, আমি তো বলেছি। আমি সেক্টর অফিসার কাউকে পেলাম না, হ্যাঁ, পুলিশ অফিসার কাউকে একজনকে পেয়েছি, আর বাকি কাউকে পাইনি। আমি এই অবস্থা জটলা করে দাঁড়িয়ে আছে এই যে এএমসি ব্যারিজ, তার সামনে আমি পর্যন্ত বাধা পেয়েছি। তো সাধারণ ভোটার তো পাবেই। নির্বাচন কমিশন থেকে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ আমি তো দেখছি না ভাই। মেয়র তো বললো শান্তিপূর্ণভাবে ভোট, সে ওনাকে জিজ্ঞেস করেন। আমি তো বললাম কিরকম শান্তি, কিরকম শান্তি ওই এরিয়াগুলো তো আমি তো দেখে এলাম। তো শ্মশানের শান্তি বিরাজ করছে, আতঙ্ক। হ্যাঁ, প্রশ্নই উঠে না, যা চলছে তো কিভাবে হবে, খুশি হয় কি করে এটা? আপনারা কি কোনো পদক্ষেপ নেবেন? কোনটা? কোনো কমিশন ছাড়া আমরা কার কাছে যাব? কমিশনের কাছেই তো যাব, কমিশনেরই তো পদক্ষেপ করার কথা। কমিশনের কাছে ছাড়া আমরা কার কাছে জানাতে পারি? কমিশনকে বারবার জানিয়েছি, সব জানিয়েছি। এই হচ্ছে অবস্থা। করছে যে ঢুকতে দেওয়া হয়নি ওদের পোলিং এজেন্টদের। ওরা সারা বছরই এই কথা বলে, ওদের সঙ্গে লোক নেই এই কারণে কথা বলে, কারণ সারা রাজ্যে সুষ্ঠু, সুন্দর এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 2023 ছিল আমাদের সরকার এবং নির্বাচন কমিশন দেখিয়ে দিয়েছে নির্বাচন কীভাবে করতে হয়, সুন্দর, অবাধ। এইভাবেই আমাদের সারা, আমি টানবদলি ভোটার হিসেবে আমি বলতে এসেছি, খুব সুন্দর শান্তিপূর্ণভাবে প্রচুর সংখ্যক লোক। এবং রামনগর বিধানসভায় যেহেতু আমি প্রার্থী, আমি প্রতিটি পুলিং স্টেশন সকাল থেকে ঘুরেছি, দেখেছি প্রচুর সংখ্যক লোক উৎসব উদ্দীপনার সঙ্গে মানুষ কিন্তু ভোট দিতে যায়। কাজে সেক্ষেত্রে আমি বলবো যে নির্বাচন অবাধ সুস্থ হচ্ছে। বিরোধী দলের যে অভিযোগ, এটা মিথ্যা এবং ইচ্ছাকৃতভাবে তারা এই কথা বলছে। আপনারা শুনলেন অভিযোগ পাল্টা অভিযোগ। রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ইন্ডিয়া মঞ্চের প্রার্থী রতন দাস অভিযোগ করলেন এবং গুরুতর অভিযোগ করলেন উনি, যে একমাত্র একটি বুথ ছাড়া বাকি কোনো বুথে বিরোধীদের পোলিং এজেন্ট নেই, ভোটারদের আটকানো হচ্ছে, বাড়ি থেকে বেরিয়ে ভোট কেন্দ্র অবধি যেতে দেওয়া হচ্ছে না। সেখানে এমনকি ভোট কেন্দ্রের লাইন থেকেও কিন্তু বিরোধী ভোটারদের বের করে দেওয়া হচ্ছে। এবং সেখানে সেক্টর অফিসার কে ওনারা পাচ্ছেন না, পুলিশ অফিসারকে পাচ্ছেন না, আরও সঙ্গে কথা বলেছেন এবং কমিশনকে বারবার রিপোর্ট করা সত্ত্বেও কমিশন কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছেন না বলে অভিযোগ করেছেন। এবং উল্টো দিক থেকে বিজেপির প্রার্থী, এনডিএ প্রার্থী দীপক মজুমদার, উনি কিন্তু বলছেন যে এই ধরনের অভিযোগগুলোকে উনি নস্যাৎ করেছেন। উনি প্রত্যাখ্যান করে উনি বলেছেন যে অবাধ ভোট হচ্ছে, শান্তিপূর্ণ ভোট হচ্ছে, উৎসবের মেজাজে ভোট হচ্ছে। জয়ন্তবাবু, এই দুটো বক্তব্যের মধ্যে একটা রাত একটা দিন, আসল ব্যাপারটা কি হচ্ছে বলে মনে হচ্ছে আপনার? আপনি কি দেখছেন এবং এই এরকম জায়গাতে আপনার অভিজ্ঞতা কি বলে? এই দুটো কি দুটো রাজনৈতিক বক্তব্য? এগুলো কি মানে সেই যে আপনি বলছেন যে আগে থেকে প্ল্যান্ড ওয়াইজ বক্তব্য থাকে, নাকি তার মধ্যে কিছুটা সত্য থাকে, কিছুটা মেশানো থাকে? অর্ধসত্য এটা। ঠিক, ওকে। বাকিটা এটা কি ত্রিপুরার ট্রেন্ড নাকি? ভোট একটা রঙ্গও বটে,
আচ্ছা। হতে পারে গণতন্ত্রের মহোৎসব, আবার ভোট একটা রঙ্গও বটে। এমন কোন পলিটিক্যাল পার্টি ভারতবর্ষে এখনো পর্যন্ত নেই, আমি দেখিনি, হ্যাঁ, যে তারা সুযোগ বুঝে রিগিং করেনি। হ্যাঁ, সে যে দল হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, হ্যাঁ, তৃণমূল কংগ্রেস হোক, অমুক হোক তমুক হোক, হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, সুবিধা বা তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। হ্যাঁ, এখন একটা হচ্ছে যে একটা অভিযোগ থাকলে আমি কি বলবো, আমি যদি ওই কনস্টিটিউয়েন্সিতে আমি ঘুরতাম এবং আমার সামনে যদি হতো, হ্যাঁ, তাহলে আমি বলতাম যে এটা হয়েছে। হ্যাঁ, কারণ আমি তো আগেই বলে দিয়েছি যে যারা শাসক দল তারা বলে অবাধ ভোট হচ্ছে, আর যারা বিরোধী দল থাকে তারা বলে মারাত্মক রকমের রিগিং হচ্ছে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা মানে এইসব কথাগুলো সাজানোই থাকে। এখন প্রকৃত চিত্রটা কিন্তু ধরতে পারে মানে সাংবাদিকরা করতে পারে। এখন সাংবাদিকদের সম্পর্কেও নানা রকম প্রশ্ন আসছে, হ্যাঁ, যে সত্যিই তারা কি সবটাই নিরপেক্ষ কিনা। এইসব ব্যাপারগুলো আসছে, কারণ সারা ভারতবর্ষে পেইড নিউজ থেকে চ্যানেল কিনে ফেলা, অমুক তমুক, টাকার খেলা ইত্যাদি ইত্যাদি আছে। আচ্ছা, হ্যাঁ, কাজে সেইভাবে কোনো নিরপেক্ষ নেই। হ্যাঁ, মানে হ্যাঁ, টাকা সেখানে বেশ একটা ভালো খেলাধুলা করছে। তো অন্যদিকে একটা হয় কি যে ইন্টারন্যাশনাল অবজারভার থাকে অনেক দেশে, আমাদের দেশে হয়তো সেই পরিস্থিতি হয়নি, কিন্তু বাংলাদেশ নির্বাচনের সময় দেখা গেছে ভারত থেকেও অবজারভাররা গেছে, আমেরিকা থেকে গেছে, বিভিন্ন জায়গা থেকে গেছে, এন্ড অল দিস থিংস। আচ্ছা, তো সেখানেও আমি খুব ক্লোজলি বাংলাদেশের নির্বাচন মনিটর করেছি। হ্যাঁ, আমাদের কয়েকজন সাংবাদিকরা হিসেবেও গেছে, অবজারভার হিসেবে। আমি বলছি কথাটা, 1 মিনিট। তো সেখানে তো আওয়ামী লীগ বলছে যে এত সুন্দর ভোট হয়েছে। হ্যাঁ, তো বিএনপি থেকে তো ভোট ওরা বয়কটই করেছিল, কিন্তু নির্দল হিসেবে হিসেবে অনেকে জয়েন করেছিল। হ্যাঁ, তো তারা বলছে সেখানেও রিগিং হয়েছে, আর বরাবরই অভিযোগ আছে। তো এই যে ট্রেন্ডস গুলো, হ্যাঁ, এগুলো আমাদের একটা এই উপমহাদেশের একটা চিত্র, এমনকি এন্টায়ার সাউথ ইস্ট এশিয়াতে যে কোনো ভোট আপনি যদি অবজার্ভ করেন, হ্যাঁ, সেখানে রিগিং হওয়া বা না হওয়া একটা বড় ইস্যু। ওকে, এখন এই যে আপনি মাঝখানে যে অবজারভারের কথাটা বলছিলেন, যে বাইরের দেশে, যেমন আপনি বাংলাদেশের ভোটে আপনারা অবজারভার গেছিলেন, এখন একটা হচ্ছে যে সরকারকে জানিয়ে যাওয়া যে আমরা অবজারভার আছি, বা অন্যান্য ইন্টারন্যাশনাল অবজারভার বলুন বা অন্যান্য স্তরের অবজারভার বলুন, এবং একটা হচ্ছে যে নীরবে যারা অবজার্ভ করে যে এই দেশের ভোটগুলো, এই গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো কেমন হচ্ছে, সেখানে দাঁড়িয়ে যারা নীরবে অবজার্ভ করে, সেটা থেকে একটু দেশের কোনো এফেক্ট হয় যদি এই ধরনের কোনো রকম এই ধরনের ভোট যদি হয়, রেগিং, প্রহসন, এরকম? হ্যাঁ, কিছুটা তো হয়ই। ব্যাপারটা হচ্ছে কি, প্রথমত যে মানে ভারতবর্ষে এরকম ইন্টারন্যাশনাল অবজারভার রাখার মতো মানে সেইভাবে পরিস্থিতি এসছে কিনা, হ্যাঁ, সেটা তো একটা আন্তর্জাতিক সেইভাবে চাপ নেই। আচ্ছা, হ্যাঁ, কিন্তু বাংলাদেশে সেটা চাপ ছিল। এটার একটা কারণ হচ্ছে যে বাংলাদেশ ছোট একটা রাষ্ট্র, এবং সেখানে এগুলো খুব সরাসরি হয়। তো সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল চাপের পরিপ্রেক্ষিতে অবজারভার্সরা ছিল। আমি আসবো আপনাদের কাছে, আরেকবার আসবো, কিন্তু তার আগে এই মুহূর্তে আমরা একটু চোখ রাখবো শীতলকুচির দিকে। পশ্চিমবঙ্গের হাই ভোল্টেজ একটি আসন শীতলকুচি, সেখানে কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে, এবং শীতলকুচিতে ফের তৃণমূল বিজেপি সংঘর্ষ চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়, একদম এক্সক্লুসিভ। আপনারা দেখুন নিউজ ভ্যানগার্ডের পর্দায় এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের শীতলকুচির, সেখানে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের, খণ্ডযুদ্ধের চিত্র আপনারা নিউজ ভ্যানগার্ডে সরাসরি দেখছেন। আমাদের প্রতিনিধি নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক এই মুহূর্তে জুড়ে গেছেন আমার সাথে। আমি চেষ্টা করব নীলের সাথে কথা বলার। শীতলকুচিতে কি হচ্ছে এই মুহূর্তে এবং কি আপডেট রয়েছে সেটা জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধি নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক থেকে। নীল, শুনতে পাচ্ছ তুমি আমাকে? একেবারে। নীল, কি খবর পাওয়া যাচ্ছে, কি খবর উঠে আসছে শীতলকুচি থেকে? পশ্চিমবঙ্গের কোচবিহার লোকসভা
আমরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি নীলের সাথে। নীল, শুনতে পাচ্ছ তুমি আমাকে? তুমি শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলো এবার। হ্যাঁ, আমরা গত বছর এই শীতলকুচিতেই দেখেছিলাম যে ভোট লুট করতে এসেছিল একদল দুষ্কৃতী কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে। বাধ্য হয়ে কেন্দ্রীয় বাহিনী সেদিন গুলি চালিয়েছিল এবং 6 জন কেন্দ্রীয় বাহিনীর গুলিতে এই শীতলকুচিতেই দুষ্কৃতী মারা গিয়েছিল, জানিয়ে এখনো বাংলার শাসক বিরোধীর মধ্যে চর্চা হয়। এবং এই ঘটনা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে বেশ কয়েকটি মামলা চলছে। তবে এবারে শীতলকুচি, আজকের যে শীতলকুচি, সেই শীতলকুচিতেও কোনো রকম কোনো অশান্তি হবে না এমনটাই কথা দিয়েছিল কমিশনের কর্তারা। সেখানে শীতলকুচি বিধানসভাতে স্পেশাল অবজারভার কমিশন থেকে নিয়োগ করা হয়েছিল, দুজন পুলিশের পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছিল, একজন এক্সপেন্ডিচার পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছিল এবং সাধারণ অবজারভার নিয়োগ করা হয়েছিল একজনকে। এবং শীতলকুচিতে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনীর কুইক রেসপন্স টিম ব্যবহার করেছে জাতীয় নির্বাচন কমিশন, যাতে গত বছরের ছবি এবছর না হয়। কিন্তু তারপরও দেখা গেল যে বেলা বাড়তেই কিন্তু উত্তপ্ত শীতলকুচি। আমরা জানি এই কেন্দ্রটা একেবারে হাই প্রোফাইল কেন্দ্র। এখান থেকে অমিত শাহর ডেপুটি এবং মিনিস্টার কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের এলাকা। নিশীথ প্রামাণিক এবারও বিজেপি এখান থেকে প্রার্থী, কিন্তু শীতলকুচি রইল যেন শীতলকুচিতেই। আজকেও শীতলকুচিতে প্রথমেই আমরা সকালবেলা এক্সক্লুসিভ ছবি দেখিয়েছিলাম। শীতলকুচি থেকে উদ্ধার হয়েছে বোমা, শীতলকুচিতে এর আগেও মারামারি হয়েছে। এখনো দেখা গেল শীতলকুচিতে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। যে সংঘর্ষ থামাতে বিশাল পুলিশ বাহিনী ছুটে আসে, কখনো কখনো কেন্দ্রীয় বাহিনী ছুটে আসে, কিন্তু তারপরও শীতলকুচির অশান্তি থামছে না। এখন প্রশ্ন হচ্ছে, গতবার কিন্তু আমরা দেখেছিলাম শীতলকুচিতে বেলা যত বেড়েছে অশান্তি তত বেড়েছে। শেষ পর্যন্ত অশান্তি থামাতে ব্যালট বক্স যাতে সুরক্ষিতভাবে পৌঁছে দেওয়া যায় তার জন্য কেন্দ্রীয় বাহিনীকে গুলি ছুটতে হয়েছিল। এবার যত সময় যাচ্ছে ঠিক একই কায়দায় কিন্তু শীতলকুচি আস্তে আস্তে উত্তপ্ত হচ্ছে। ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে কিন্তু শীতলকুচিতে রুট মার্চ করতে বলা হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে। তবে কেন্দ্রীয় বাহিনীকে কোন পরিস্থিতিতে গুলি চালাতে হবে, কোন পরিস্থিতিতে মাথা ঠান্ডা করতে হবে, তার জন্য কিন্তু পুরো বিষয়টা সেখানকার যে সিও রয়েছেন, কেন্দ্রীয় বাহিনী যারা সিও রয়েছেন তাদেরকে কমিশনের পক্ষ থেকে বারবার বার্তা দেওয়া হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সেখানকার রাজ্য পুলিশের, বাংলার পুলিশদেরও রাখা হয়েছে, যাতে দুই বাহিনী কোঅর্ডিনেশন করে কাজ করে। গতবারের মতো যাতে এবছর শীতলকুচিতে গতবারের ছবি যাতে এবারে না দেখা যায়। কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিছুক্ষণ হয়েছে রাস্তাতে রুট মার্চ করছে। তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান বলো আর রাজ্য পুলিশ বলো, পুরো বাহিনীকেই কিন্তু শীতলকুচির দুষ্কৃতীরা পাত্তা দিচ্ছে না। শীতলকুচিতে যেন ভোট লুট যে ছবি গত বছর যে দেখা গিয়েছিল, সেই ছবি কিন্তু আজকেও এদিনও প্রত্যক্ষ করলো গোটা দেশবাসী। একদম একদম অসংখ্য ধন্যবাদ নীল তোমাকে বিস্তারিত জানানোর জন্য। আমরা অবশ্যই চোখ রাখবো শীতলকুচির দিকে এবং শীতলকুচিতে কি হচ্ছে, কি আপডেট হয়। যেই সংঘর্ষ শীতলকুচিতে আবার ফুটে উঠল গত বছরের সেই কেন্দ্রীয় বাহিনীর গুলি কাণ্ডের পর, সেখানে যেখানে 6 জনের মৃত্যু হয়েছিল গত বছর, সেই একই জায়গাতে সেই শীতলকুচিতে আবারও কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে পরিবেশ। সেখানে খণ্ডযুদ্ধের চিত্র আপনারা দেখলেন এক্সক্লুসিভলি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। কি হবে সেটা অবশ্যই আগামী কিছুক্ষণের মধ্যে কি হতে চলেছে, সেখানে পরিস্থিতি কেমন রূপ নেয় সেটা আপনাদের জানাবো। কিন্তু তার আগে আমাদের সঙ্গে আমাদের দুজন আজ অতিথি রয়েছেন। পার্থবাবু, কিছু একটা বলতে চলেছিলেন আপনি, আপনাকে আমি থামিয়েছিলাম। যে বিষয়টা আপনি ভোট ভাগাভাগির ব্যাপারটা আপনি বলতে যাচ্ছিলেন এবং আপনি কিছু একটা বক্তব্য রাখছিলেন ত্রিপুরামথাকে নিয়ে। ত্রিপুরামথাকে নিয়ে বলছিলাম, তার মধ্যে আপনারা দেখালেন ইতিমধ্যে রামনগরকে কেন্দ্রে যেটা উপনির্বাচন অভিযোগ এবং পাল্টা অভিযোগ আপনি দেখেছেন। অভিযোগ তো সিপিএম প্রার্থী বলেছেন যে একটা মাত্র পোলিং এজেন্ট আছে, বাকি সব বের করে দেওয়া আছে। তো আর ওই দিক দিয়ে কিছুক্ষণ আগেই আমাদের রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন যে ভোট একতরফা হচ্ছে। তো এই দুটা কথার মধ্যে একটা মিল খুঁজে পেলাম আর কি, সত্যি একতরফাই হচ্ছে। আচ্ছা, আর দুই তরফার কোনো সমস্যা নেই আর কি এখানে। আর ওই ছাপ্পা ভোট দিতে গিয়ে আমার মনে আছে গত পুরসভা নির্বাচনে ভোট দিতে গিয়ে টোটাল ভোটার বুথে যতজন এর চেয়ে বেশি ভোট পড়ে গিয়েছিল ছাপ্পা ভোট দিতে গিয়ে, যাতে এটা না হয় আর কি, যারা ছাপ্পা ভোট দিচ্ছে। আচ্ছা, আমি বলে দিলাম তাহলে আবার ভোট হবে, আপনারা চালিয়ে যান।
দুঃখ লাগে এটাই, আমার এই রাজনৈতিক পরিচয়, এখানে একটা দলের স্পোক্স পারসন হিসাবে আমি এখানে এসেছি, কিন্তু এর বাইরেও আমরা সবাই মানুষ। আমি এক শিক্ষকতা করি, জয়ন্তবাবু একজন আমাদের রাজ্যের বিখ্যাত একজন সাংবাদিক প্রতিষ্ঠিত। তো আমাদের যার যার একটা মূল্যবোধ নিয়েই আমরা বেঁচে আছি। তো এই ছেলে পেলেগুলা যারা এই রিগিংয়ে জড়িত, তাদের কিন্তু কেউই এটা বোঝে না যে এটা দিয়ে তাদের ভবিষ্যৎটা কিছুই হবে না। তারা এখনো এটা বুঝতেই পারলো না। সবসময়ের কথাই বলছি আমি, রাজনীতির বাইরে গিয়ে আমি বলছি, এই ছেলে মেয়েদের মধ্যে পরিচালনা করছে তাদের যারা পরিচালনা যারা করছে তারাই তো তাদের পাঠিয়েছে। তাদের তো এতটুকুও ক্ষমতা নেই যে আমরা রিগিং করবো, চল করি। যদি পার্টি না করে, না করবি না, তাহলে তারা করারও অধিকার নেই। যারা ওদের পাঠায় তাদের ছেলে মেয়েদের কেন পাঠায় না? কাদের পাঠানো হয় জানেন? আমি তো শিক্ষকতার সঙ্গে আছি। যাদের পাঠানো হয় তারা বেশিরভাগই গরিব ঘরের সন্তান। তারা জীবন জীবিকার জন্য পার্টিটা করে এবং তাদেরকে বিভিন্ন কুপথে পরিচালিত করাটা খুব সহজ হয়ে যায়, কারণ তাদেরকে এটা ওটা দিয়ে ভুলিয়ে দেওয়া যায় এবং তারা ভাবে যে এটাই সম্বল। আমাদের এই ত্রিপুরা রাজ্যের যে আমি যতটুকু দেখছি আর কি, রাজনীতিটা এত বেশি সরকার নির্ভর, মানে আমাদের মানুষের জীবন জীবিকা, গরিব মানুষের জীবন জীবিকাটা এত বেশি সরকার নির্ভর, সরকারের সঙ্গে এত বেশি মানে সরাসরি যুক্ত, যেটা বড় বড় রাজ্যে এতটা নেই। তারা যার যেটা কাজ করছে, সরকার এই সরকার এলে আমার এটা চলে যাবে, ভাতাটা চলে যাবে, ওটা চলে যাবে, এত ডাইরেক্ট কানেক্টেড নেই। কিন্তু তাদেরকে এভাবে জড়িয়ে দেওয়া হয় যে তারা ভাবে যে এই সরকার যদি চলে যায় বা এই সরকারের কথা মতো যদি আমি না চলি, এই নেতার কথা মতো যদি না চলি, তাহলে দল হারবে, সেটা বড় কথা না, আমার জীবন জীবিকাই প্রশ্নের মুখে এসে যাবে। ঠিক, আমি আসবো এটা। হ্যাঁ, আর আমি ওই মথার কথাটা বলছিলাম, ত্রিপুরা মথার কথাটা হলো, ওরা ওদের রাজনীতি করতে এসেছে, সবাই রাজনীতি করবে, মথাও রাজনীতি করেছে। একটু আগে যত বলেছেন বন্ধু চিনতে ভুল করেছেন, এটাও রাজনীতি। কিন্তু মথা একটু বলেনি, মথা যেটা করেছে 26 তারিখ ভোট, ওখানে আমাদের দ্বিতীয় যেটা সিটের ভোট, মানুষকে বলেছে, তাদের উপজাতিদের বলেছে যে আমরা বিজেপিকে হটাতে হবে আমাদের। তারা বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, কিন্তু তারা জানে না যে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়াটা হলো বিজেপির সপক্ষে ভোট দেওয়া। আশা করি বুঝতে পারছেন আমার কথাটা। বিজেপির বিরুদ্ধে ভোটটা দিয়ে বিজেপিকে জিতিয়ে দিয়েছে। আপনি 2023-এর কথা বলছেন, 23-এর কথা আমরা আসবো, সেই বিষয়টাতে আসবো। কিন্তু এই মুহূর্তে আমাদের সাধারণ মানুষের সঙ্গে বিশ্বজিৎ জুড়ে গেছেন বিলোনিয়া থেকে। একটু বিশ্বজিতের সঙ্গে আমরা কথা বলে নিই, বিলোনিয়ার আপডেট আমরা নিয়ে নিই এই মুহূর্তে। বিশ্বজিৎ, শুনতে পাচ্ছ তুমি আমাকে? বিশ্বজিৎ, এই মুহূর্তে তুমি কোথায় আছো আর সেখানে কি চিত্র তুলে ধরছো আমাদের জন্য? এই মুহূর্তে জিতেন্দ্র আমি রয়েছে সকালবেলায় প্রায় 7:10 আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। প্রথম অবস্থায় বিলোনিয়া শহরের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর মধ্যে যাই। বিলোনিয়ার ইংলিশ মিডিয়াম স্কুল থেকে শুরু করে বিকে স্কুল, আর্য কলোনি স্কুল এবং জ্ঞানোদয় ইংলিশ মিডিয়াম স্কুল, বিভিন্ন কেন্দ্রে আমরা ঘুরি। প্রায় 11টা পর্যন্ত যেটা ভোটের পার্সেন্টেজ অনেকটাই পড়েছিল, কিন্তু এর মাঝে আমি ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি বিলোনিয়ার বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এবং সেখানটায় একটা সমস্যা হয়ে গিয়েছে আমাদের সাংবাদিকদের সাথে, যে বিষয়টা আমি বলতে চাইছি। আজকে সকালে আমাদের একজন বিলোনিয়ার সাংবাদিক সমীর কান্তি দেবনাথ, উনি নিজেও ভোট দেবেন, পাশাপাশি এসেছিলেন এখানটায় সংবাদ সংগ্রহের জন্য, কিন্তু ওনার শরীরে প্রেস ব্রিগেড এবং কি ইলেকশন কমিশনের যে আইডি কার্ড সেটা থাকার পরেও ওনাকে বিএসএফ এর আধিকারিকরা ভেতরে ঢুকতে দেয়নি, বাধা দান করেছেন। এই বিষয় নিয়ে আমরা এখনো পর্যন্ত বিএসএফ এর যারা এখানটায় আধিকারিক রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, কিন্তু ইতিমধ্যেই নির্ভীক নেই। বিলোনিয়া মহকুমা সহ গোটা রাজনগর বিধানসভা, দুটি বিলোনিয়া বিধানসভা এবং রাজনগর বিধানসভা, দুটি বিধানসভা কেন্দ্রে এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলছে। আমরা প্রত্যেকটা ভোটারের সঙ্গেই, প্রত্যেকটা যারা ভোটের কর্মী নিয়োজিত রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। এখন পর্যন্ত যেটা খবর রয়েছে আমাদের কাছে, শান্তিপূর্ণভাবে নির্বাচন চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই, কিন্তু কোথাও কোথাও ইভিএম মেশিন বিকলের কিন্তু একটা খবর কিন্তু সেটা কিন্তু উঠে আসছে। ওকে বিশ্বজিৎ, বিরোধী শিবির থেকে কোন ধরনের অভিযোগ তোমরা শুনতে পাচ্ছ কিনা?
বিরোধী শিবির থেকে অভিযোগ রয়েছে, কিন্তু আমাদের ক্যামেরার সামনে কিন্তু মুখ খুলতে চাইছে না। এটা একটা বড় বিষয়। আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করছি, কোনোভাবেই তারা আমাদেরকে ক্যামেরার সামনে কিছু বলবেন না, সেটাই এবার ওনাদের বিষয়। কেন ক্যামেরার সামনে বলবেন না? আমরা অনেকবার চেষ্টা করেছি, ছোটখাটো দু একটা অভিযোগ রয়েছে ওনাদের, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় এবং কি। কিন্তু আরো একটা স্পষ্ট বিষয়, এর আগেকার যখনকার নির্বাচন হতো কিন্তু বাধাদানের একটা বিষয় উঠে আসতো, কিন্তু এবার এই ধরনের বাধাদান, যে ভোট দিতে আসার সময় রাস্তায় বাধাদান, এই ধরনের কিন্তু কোনো অভিযোগ নেই। শুধুমাত্র একটা অভিযোগ, যারা নির্বাচনী আধিকারিক রয়েছেন তাদের কাজে ঢিল রয়েছে, তারা দ্রুত গতিতে কাজ চালাচ্ছেন এবং ইভি মেশিন বিকল, এই নিয়ে কিন্তু তাদের একটা অভিযোগ। ওকে, অসংখ্য ধন্যবাদ তোমাকে বিশ্বজিৎ সঙ্গে থাকার জন্য। আর এই মুহূর্তে আমরা দেখে নেব বিলোনিয়া থেকে একজন সাধারণ ভোটার, ওনার বক্তব্য, ভোট দান করে ওনার কি প্রতিক্রিয়া জানিয়েছেন উনি। চলুন আমরা শুনি। যারা সিনিয়র সিটিজেন হয় নাই তারা বলতে আছে যে সিনিয়র সিটিজেন, আর যারা নাকি অনেকক্ষণ দাঁড়াই আছে দাঁড়াইয়ে রয়েছে, হ্যাঁ দেখলাম যে ভোটটা দিয়ে গুড়গুড় করে সুন্দর একটা জায়গা যাবে, কিন্তু তখন সিনিয়র সিটিজেন নাই, এখানে আগে নাটক করতে আছে, কোনো অবজেকশন নাই। আমরা অনেকক্ষণ দাঁড়াই রয়েছি কিন্তু কোনো ইয়ে হইতে আছে না। ভোট কেন্দ্রটির নাম কি? ইন্ডিয়াতে কেন তো ইংলিশ মিডিয়াম স্কুল। আপনার ক্ষেত্রে কোনো অসুবিধা না, কোনো সমস্যা নাই, এই ব্যাপারে ঠিক আছে। আপনার নাম? আমার নাম মানিক চক্রবর্তী। কোন সময় এসেছিলেন আপনি? আমি আইছি প্রায় 7:30। 7:30। কেমন লাগছে অনুভূতিটা আপনার? আপনি এই যে পর্যন্ত কতবার ভোট দিচ্ছেন? বিশেষ করে এবার লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে আপনার কাছে? নাম কি এই কেন্দ্রটির নাম কি? আর্যকোলা। আপনার নাম? বাড়ি? আমার ভালো লাগে, আমরা জনপ্রতিনিধি ঠিক করব, আমাদের মনের মতো প্রতিনিধি আমরা ঠিক করে নিতে ভালো লাগে। দাঁড়িয়ে আছি, কিন্তু অফিসার যারা ওদের কাজকর্মে অনেকটা ঢিলা। এখানে প্রায় 1150-এর উপরে ভোটার আছে, কিন্তু তাদের কাজকর্ম স্পিডি চড়া সেটা হচ্ছে না, সেই জায়গাতে আমাদের একটু আপত্তি আছে। ভোট হচ্ছে, আমরা সবাই দাঁড়িয়ে আছি ভোট দেওয়ার জন্য, ভোট দিতে এসে আমাদের ভালো লাগছে, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো। নাম কি? আমার নাম সুব্রত পরিচয়। কেন্দ্রটির নাম? কার্যকরণী বুঝতে 5 নম্বর। বিলোনিয়া থেকে আপনারা শুনলেন ভোটাররা কি বলছেন। জয়ন্তবাবু, এই যে যেখানে বিলোনিয়া থেকে আমাদের রিপোর্টার বিশ্বজিৎ যে কথাগুলো বলছিলেন খুব তাৎপর্যপূর্ণ। বিলোনিয়া, সাউথ ত্রিপুরা, উনি বলছেন শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে এখন অবধি, ইভিএম বিকল রয়েছে এবং ভোটকর্মীরা দ্রুত ভোট নিতে পারছেন না, সেদিকে একটা অভিযোগ রয়েছে এবং ভোটাররাও সেটাই বলছিলেন। কিন্তু যেটা অন্যান্য ভোটের সময় দেখা যায় একটা বাধা দান হয়, শাসক শিবির সবসময় বিরোধীদের একটা বাধা দান করার চেষ্টা করে, এবার বলছে সেরকম বাধা দানের কোন রকম খবর উঠে আসেনি। তো এটা কতটা তাৎপর্যপূর্ণ সাউথ ত্রিপুরা বিলোনিয়াকে মাথায় রেখে? না, একটা তো হচ্ছে যে এ থেকে বোঝা যাচ্ছে যে মানে এই যে করেসপন্ডেন্টের যে প্রতিবেদন, তো সেটা থেকে বোঝা যাচ্ছে যে শহরে যে ভোট হচ্ছে, বিশেষ করে আর্য কলোনি যে বিদ্যালয়টি, সেটি শহরের মধ্যেই, হ্যাঁ, তো সেখানে শান্তিপূর্ণভাবেই হচ্ছে। কিন্তু আরেকজন বললেন যে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে আসছি এবং অন্যদিক থেকে মানে ঢুকে যাচ্ছে লাইনে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে লাইনে ঢুকে যাওয়াটা, হ্যাঁ, মানে সেটা কিভাবে ঢুকতে পারছে? এটাও তো একটা প্রশ্ন। নিরাপত্তা বাহিনী কোথায়? বা লাইনে তারা আগে কেন ভোট দিচ্ছে? তাহলে তারা কারা? তাদের গায়ে এত জোর কোত্থেকে পাচ্ছে? মানে সেই সব প্রশ্নগুলো তো আসছে। হ্যাঁ, কিন্তু তারপরেও আমি বলবো যে অবজারভার্স মানে যারা ভোট দিচ্ছেন তারা নিজেরাই বললেন যে শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। হ্যাঁ, তো এই আর কি। তবে সেখানে তো কোনো মানে রিগিং এর কোনো অভিযোগ আসেনি এখনো। অসংখ্য ধন্যবাদ জয়ন্তবাবু আপনাকে আজ আমাদের সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা একটা ছোট্ট বিরতি নেব, আপনারা সঙ্গে থাকুন। আর আপনাদের জানিয়ে রাখি যে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচনের বিভিন্ন খবর আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। কত % ভোট পড়ছে এবং কি হচ্ছে সবকিছু আপনাদের সামনে তুলে ধরছি। জয়ন্তবাবু ছিলেন এতক্ষণ আমাদের সঙ্গে, পার্থবাবু থাকবেন, আরো কিছুক্ষণ আমরা কথা বলবো। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন আপনারা।